এমন একটা জমিয়ে ঠান্ডা পড়েছে না, কাজকর্ম যেন সব মাথায় উঠে গেছে। সকালবেলা এক্সারসাইজ করে নেমে এসে আর 2 মিনিটও বসিনি। হাত হাত পুরো জমে একদম বরফ হয়ে যাচ্ছে জানো না, কারণ একটানা সমস্ত জলের কাজগুলো বাইরে সেরে আসলাম। না, রান্নাঘরের দিকে হাতও দিইনি, কারণ রান্নাঘরের কাজ করতে গেলেই বেসিনের ঠান্ডা জলটায় হাত দিতে হবে। সেই কারণে রান্নাঘরের কাজে হাত দিইনি। সকালবেলা বাইরের দিকে সমস্ত কাজগুলো করেছি, কাচা ধোয়া সব কমপ্লিট করেছি। তারপরে একেবারে জামাকাপড়টা ছেড়ে নিলাম। তারপরে ঘরে আসলাম, মেয়ে গুলে দিল 1 গ্লাস ছাতু। ঘরে আস্তে আস্তে বাইরের কাজগুলো সেরে প্রায় বেজে গেছে 9টা 10। খেয়ে নিলাম আজকে একটু তাড়াতাড়ি ছাতুটা, কারণ কালকে রাত্রিবেলায় কিছু খাইনি, খুব খিদে পেয়েছে। সেই কারণেই সকাল সকালই ছাতুটা খেয়ে নিলাম। আর দেখো, আমি ভিডিওতে কথা বলছি, জানি না তোমরা হয়তো আওয়াজ পাবে ট্রেনের। এই শীতকালটা এত চারিদিকটা নিস্তব্ধ থাকে, মানে ছাদে উঠলেই না একদম বাড়িতে দাঁড়িয়েই ট্রেনের আওয়াজ পাওয়া যায়। যাই হোক, ঠান্ডা বেশি, রোদের তাপ কম। তো সেই কারণেই সকালবেলা দেখো রোদের সেরকম তাপ নেই। তোমাদের দাদাভাই যাওয়ার সময় তো কম্বল দিয়ে গেছে। আর আজকে আমার জামা কাপড়ও বেশি নেই, অল্প কটাই জামা কাপড়। তার সাথে সাথে নিয়ে উঠছিলাম আমি সোফার বালিশ। ওর মধ্যেই দেখলাম আমাদের নোংরার গাড়ি চলে এসছে, বাঁশি মোড়ে বাজিয়েই উনি আবার ওই দিকের রাস্তায় চলে যায়। তারপরে আমি গিয়ে বালতিটা মোড়ের মাথায় রেখে দিয়ে চলে আসলাম, উনি ওনার মতো ঢেলে নেবে। আর আমি চলে আসলাম এই দিকে ছাদে। এখন বালতি যেহেতু বাইরে থাকে না, কুকুরের এঁঠোরও কোনো ব্যাপার নেই, সেই কারণে ওখানে দিয়ে রেখে আসি। ওই দাদা ঢেলে নিয়ে নেয়, তারপরে আবার বালতিটা নিয়ে চলে আসি। সকালবেলা দেখো, এখন প্রত্যেক দিন সকালবেলায় আমি আর মেয়ে দুজনে সকালবেলায় ছাদের ওপরে এক্সারসাইজ করি। এই যে এই চাদরটা রেখে দিয়েছি, এই চাদরটা পেতেই করি। তবে আজকে এক্সারসাইজ করে আর ঠান্ডায় যেন দাঁড়াতে পারছিলাম না, কারণ সকালবেলার থেকে এত হাওয়া চলছে, পুরো জমে গেছিলাম। ইচ্ছেই করছিল না যে উঠে এক্সারসাইজ করতে উঠি ওপরে, কিন্তু তবু চলো, না করলে হবেই না। এখন এমন একটা হয়েছে না, এক্সারসাইজ না করলে না শরীরে অসহ্য যন্ত্রণা করে, বিশ্বাস করো। পরপর 2 দিন একটু বন্ধ করেছিলাম, 2 দিন ভিডিও বানাইনি, আর 2 দিন এক্সারসাইজও বন্ধ করেছিলাম। সেই কারণে শরীর এত ব্যথা হয়েছে, কি বলবো তোমাদের। ভাবলাম না, কোনো রকমই এটা বন্ধ করা যাবে না, মানে প্রত্যেক দিনই আমাকে করতে হবে। তোমরা তো সবাই বলেছো গেঞ্জি পরবে না, গেঞ্জি পরলে খুব বাজে লাগে দেখতে, কিন্তু দেখো বাজে লাগলেও ঠান্ডা তো আমাকে মানছে না। আজকে কিন্তু তোমাদের দাদাভাইয়ের গেঞ্জি পরিনি, আজকে আমি পরেছি মনার গেঞ্জিটা। তো এইটা পরে আমাকে বেশ ভালোই লাগছে। আর মেন কথা, আমি ঠান্ডার থেকে একটু বেঁচেছি। আমার এত ঠান্ডা লাগছে, তো বলো তো এই গেঞ্জিগুলো কেমন লাগে? এগুলো তো অনায়াসে পরা যায়, কারণ আমি সবাইকেই দেখেছি এগুলো পরে। তো ভাবছি এইগুলোই একটা কিনবো, কিনে মেয়েকে দিয়ে দেবো নতুনটা, আর আমি নিয়ে নেব এইটা। কারণ আমি কাজকর্ম করব, আমার হাতাগুলো টেনে টেনে বারবার ওপর দিকে তুলতে হবে। সেই কারণে আমি ভাবছি নিয়ে নেব এই গেঞ্জিটা, মেয়েকে একটা নতুন কিনে দেবো। কারণ এই গেঞ্জিটা মেয়ের খুব পছন্দের। সেই কারণে মেয়ে এটা দিতেই চাইবে না, তো ওকে একটা নতুন দিয়ে তারপরে এইটা নেব। দুপুরবেলা খাওয়া দাওয়া করে ওই যে সোফার ওপরে একটা কম্বল নিয়ে উঠে যাই না, আর ইচ্ছে করে না যে একটু ছাদের দিকে আসি, গাছপালাগুলোতে একটু জল দিই। এমন কুড়েমিতে আমাকে ধরেছে। তো সত্যি কথা তোমাদের আমি বলি না, আমার যত গরম পড়ুক, আমার গরমকালে এত ভালো লাগে, কিন্তু শীতকাল না, আমি একদম ছোটোবেলার থেকে আমি একদম শীত সহ্য করতে পারি না। এখনও তাই, কিন্তু সহ্য না করে কি উপায় বলো, কাজকর্মগুলো তো করতেই হবে। সেই কারণে এখন কি করি বলো তো, সকালবেলায় যখন জামা কাপড় মেলতে যাই, ছাদে তো সেরকম একটা রোদ পড়ে না, আমি তখনই গাছের মধ্যে জল দিয়ে দিই। আর আজকে গাছেও জল দিলাম, তার সাথে সাথে একটুখানি গাছগুলোকেও ঠিক করে দিলাম। পদ্ম গাছের ডাল আমার ওই বালতির মধ্যে কবে থেকে ভেজানো, শেকড় বেরিয়ে গেছে, কিন্তু তাও আমি এখনও লাগানোর সময় পাচ্ছি না। মানে আমার ইচ্ছেই করছে না যে ঠান্ডার মধ্যে বসে বসে আমি ওই কাজ করি। আর এমন রাজ্যের হাওয়া চলছে, কি বলবো তোমাদের। মেয়ে পড়ে চলে এসছে, আর দেখো মেয়ে তো অনেকক্ষণ আগেই পড়ে চলে এসছে। তো মেয়েকে বললাম একটু হাতে হাতে আমাকে বালিশ টালিশগুলো দে, একটু রোদ্দুরে দিই, 2 দিন ধরে দিইনি। এখন ওই একটু অভ্যাসগুলো একটু চেঞ্জ করছি, বুঝেছো। তোমরাও সবাই খুব রাগ করো, আর নিজেও আমি ভাবি যে সত্যি আমি কি এগুলো বেকার খাটি? আমার কাজগুলো সবার কেন জানি না একটু বেকারই মনে হয়। তো সেই কারণে এখন প্রত্যেক দিন দিই না, 2 দিন হয়ে গেছে। 2 দিন পর আজকে একটু বালিশগুলো দিলাম। আর ওই কাঁথা আর কম্বলটা তো প্রত্যেক দিনই দিতে হয়, কারণ ওটা একটু নিচে পাতি, সব কিছু একটু গরম গরম হয়ে থাকলে বেশ ভালো লাগে।
জানলাটা খুলতে গিয়েও দোনোমনো করলাম, ভাবলাম থাক, কোনো প্রয়োজন নেই, জানলাটা দেওয়াই থাক, ঘরটা একটু গরম থাকবে। আর টিভিতে চালিয়ে নিয়েছি একটু গান আমার কাজের এনার্জি আনার জন্য। তো গান চালিয়ে নিয়েছি, ব্যাস এবার ফুলদমে এনার্জি নিয়ে কাজ করব। কিন্তু জানো তো, যতই কাজকর্ম করি আর যাই করছি, মনের ভেতরে না একটা জিনিসের জন্য 2 দিন ধরে মনটা খুব খারাপ হয়ে আছে। কি জানো তো, মিউনিসিপ্যালিটির ঘরের জন্য তোমরা তো সবাই জানো আমরা 2 পার্টে কিন্তু টাকা পেয়েছিলাম। একবার 60,000 টাকা পেয়েছিলাম আর একবার 1,10,000 টাকা পেয়েছিলাম। তোমাদের দাদাভাই এই 2 দিনের মধ্যে যে আমি ভিডিও বানাইনি, তার মধ্যে একদিন তোমাদের দাদাভাই মিউনিসিপ্যালিটি গেছিল। তোমাদের দাদাভাইকে কবের থেকে বলছি যাও না, একটু যাও না, আমরা কাগজপত্রও জমা দিয়েছি 3 নম্বর টাকার জন্য, প্রায় হয়ে গেল 5 মাস, একটু যাও গিয়ে দেখো না কী ব্যাপার। তো তোমাদের দাদাভাই তো গেল আমার কথায় পড়ে, কিন্তু ওখানে গিয়ে কথা শুনে না মাথাটা, যখন ও এসে আমাকে বলেছে, মাথাটা খুব গরম হয়ে গেছে জানো না। আমাদের পরে পরে যারা ঘর করেছে, আমাদের পরে গিয়ে যারা ছবি দিয়েছে, তারা সবাই টাকা পেয়ে গেছে, কিন্তু আমরা এখনও টাকা পাইনি। আর আমরা টাকা পাইনি বলে, আমার সত্যি কথা তোমাদের আমি বলেছি না, আমি হয়তো হুড়োহুড়ি করে ঘরটা করে নিয়েছি, কিন্তু আমি অনেক গলা অবধি ধার দেনা করে নিয়েছি জানো তো। যতক্ষণ মিউনিসিপ্যালিটির টাকাটা না পাচ্ছি, মাস গেলে সুদ গুনতে গুনতে মাসের শেষে আর হাতে কিছু থাকে না। মিউনিসিপ্যালিটি টাকাটার অপেক্ষায় বসে আছি, কারণ তোমরা দেখতেই পেয়েছিলে যে আমরা শাশুড়ি মায়ের ঘরটায় কত কষ্ট করে ছিলাম। আর এইবারের বর্ষায় আর এইবারের ঠান্ডায় যদি ওখানে কাটাতে হতো, আমরা হয়তো সমস্ত জিনিসপত্র নিয়ে একদম ভেসে যেতাম। সেই কারণে তোমাদের দাদাভাই আর আমি দুজনেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে ঠিক আছে চলো, ধার দেনা করে বাড়িটা কমপ্লিট করি, তারপরে মিউনিসিপ্যালিটি থেকে টাকা পেলেই পুরো টাকাটা ধরে লোককে দিয়ে দেব। তাই দেখতেই পারলে অনেক কিছু শখের এমন এমন জিনিস ছিল, ঘরে করার ইচ্ছে ছিল, সেগুলো করতে পারিনি শুধু টাকার অভাবে। কিন্তু সেই দেখো, যখন জানতে পারলাম যে আমাদের পরে পরে কাগজপত্র জমা দিয়ে টাকা পেয়ে গেছে, আমি এটা বুঝতেই পারলাম না যে তারা কি করে টাকা পাচ্ছে। তো তোমাদের দাদাভাই তো মিউনিসিপ্যালিটিতে গিয়ে অনেক ঝামেলা করেছে, কিন্তু ঝামেলা করে কিছু উপায় নেই। ওরা বলেছে আমরা এখনও 34 জন জনের পেছনে আছি, মানে আমাদের নাম্বার 34 জনের পরে আছে, আমরা 35 জনে আছি। তো এর পরের লাটে যখন টাকাটা ঢুকবে তখন আমরা পাবো। তো তোমাদের দাদাভাই জিজ্ঞাসা করেছে সেটা কবে, তো বলেছে এই জানুয়ারিতে কি ফেব্রুয়ারিতে। তো আমি না মাসের ওপর মাস যখন সুদগুলো গুনতে হয় না, বিশ্বাস করো, মানে আমার সংসার চালানো লাস্টে দায় হয়ে পড়ে। একটা শখের জিনিস ইচ্ছে হলেও কিনতে, কেনা তো দূরে থাক, কিছু একটু ভালো মন্দ খেতে গেলেও 10বার ভাবতে হয়, কারণ তোমাদের দাদার একার আয়ের ওপরে সংসার চলে। তারপরে যে বুঝে শুনে একটু কিছু ভালো মন্দ খাবো, তারপরে মেয়ের পড়াশুনোর খরচা, বুঝতেই তো পারো আজকাল পড়াশোনার খরচা, মানে পড়াশোনার জন্য কত খরচা, সব দিকটা ম্যানেজ করে চালাতে গিয়ে না সত্যি কথা মানে মাসের শেষে যেন পুরো হাঁপিয়ে উঠি। এই যে যখন কাজকর্মগুলো এক একটা করি না, তখন তোমাদের দাদাভাইয়ের ওপরেই খুব রাগ ওঠে। মানে ওই যে বলে না, মাটির ঘরে থেকে লাখ টাকার স্বপ্ন দেখা। আমি বলেছিলাম আমাকে অত স্টাইলিশভাবে রান্নাঘর করে দিতে হবে না, কিন্তু তোমাদের দাদাভাইয়ের খুব ইচ্ছে ছিল যে রান্নাঘরটা সুন্দর করে সাজাবো, মডিউলার কিচেন করব। তো সেই কারণে এইভাবে রান্নাঘরের স্ল্যাবগুলোকে বসিয়েছিল। আমি তখন বারবার বলেছিলাম এই রান্নাঘরের স্ল্যাবগুলোর মধ্যে আমাকে তাক মতো করে দাও, তাহলে কত সুবিধা হতো খাওয়ার দাওয়ার রাখার জন্য, জিনিসপত্র রাখার জন্য। কিন্তু তখন আমার একটা কথাও শোনেনি। আর এখন আমি কাজগুলো করি তো আমি বুঝতে পারি প্লেন এরকম ফাঁকা থাকলে কতটা অসুবিধা হয়। কবে মডেলার কিচেন করতে পারবো তার কোনো ঠিক নেই, এখন থাকতেই মানে স্বপ্ন দেখে বসে আছে। তো যাই হোক, দেখো সব কিছু গুছিয়ে নিলাম, আর ভেবে চিন্তে কী আর হবে। এই শীতে আমরা একদিনও বেগুন ভাজা খাইনি। আজকে সকালবেলায় মানে ছোলা টোলা কিছুই খাচ্ছি না। কালকে রাত্রিবেলায় আমি রুটি খাইনি, তোমাদের দাদাভাই রুটি নিয়ে এসেছিলো, আর কালকে রুটিও আমাদের ঘরে ছিল। তো সেই কারণে যা রুটি আছে মেয়ে আর আমি দুটো দুটো করে রুটি হয়ে যাবে। তো সেই কারণেই মেয়েকে বললাম কি একটু বেগুন ভাজা করি গরম গরম, আজকে খুব খেতে ইচ্ছে করছে বেগুন ভাজা। তো এই বেগুন ভাজা দিয়ে এখন সকালবেলা দুজনে রুটি খাবো। বাসন কোসন তো আমার মাজা হয়ে গেছে সমস্ত কিছু, এবার রান্নাঘরটা শুধু গ্যাস ট্যাসগুলো মুছবো। রান্না এখন করব না, পরে কি গরম গরম রান্না করব সেটা বলবো, ঠিক আছে? এখন মেয়ে স্কুলে যাওয়াতে খালি তো ঠান্ডা খাবারই খাই, গরম গরম খাওয়ার আর হয় না। এগুলো মোছা হয়নি এখনও, সব মুছবো। আর এখানে মেয়ে গেছিলো বাজারে, আজকে আমাদের ঘরে হবে পিঠে।
কারণ এই শীতেও আমরা এখন একদিনও পিঠে খাইনি। মেয়ের জন্মদিনে পায়েস করেছিলাম, দেখেছিলে। তারপরে 2 দিন যেহেতু আর ভিডিও বানাইনি, তো সেই কারণে ভাবলাম যে চলো করিও নি, ভাবলাম যে করবো যখন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করে তখনই করব। মেয়ে বাজারে গেছিলো, এখানে টমেটো, আলু আর ধনেপাতা নিয়ে এসছে, আর বেগুনটাও মেয়ে বাজার থেকে নিয়ে এসছে। আর মেয়ে আনতে গেছিলো, মেয়ে হচ্ছে নারকোল, একটা নারকোল 50 টাকা। কি আর লোকে পিঠে খাবে, একটা নারকোল 50 টাকা। 2 রকমের পিঠে করার ইচ্ছে আছে, কি পিঠে করি সেটা তোমাদের পরে বলবো, কিন্তু এখন না, এখন আমার ঘর দুয়ার সমস্ত কিছু গোছাগাছি হয়ে গেছে। এখন শুধু আমরা খেয়ে রান্নাঘরটা পরিষ্কার করে ঘরটা মুছবো, মুছে একেবারে ঘরটা মুছে স্নান করে এসে রান্না করব দুপুরে গরম গরম ডিমের ঝোল, কড়াইশুঁটি দিয়ে, ধনেপাতা দিয়ে আর ফুলকপি দিয়ে ডিমের ঝোল রান্না করব গরম গরম। তো ওটা আমরা খেয়ে নেব দুপুরবেলায়, খাওয়া দাওয়ার পরে তারপরে আমি পিঠেটা করব, কারণ সন্ধেবেলায় আমার লাগে প্রচুর ঠান্ডা, আর সন্ধেবেলায় আমার সত্যি কথা ইচ্ছেও করে না। তো সেই কারণে ভাবলাম না, এখন করব না, আগে সমস্ত স্নান টান করে আসি, তারপরে বিকেলবেলা মানে বসবো টসবো না, পিঠেটা বানাবো, পিঠের জোগাড় করব। 2 রকমের করার ইচ্ছে আছে, আর দুটোই মেয়ের পছন্দের আজকে পিঠে বানাবো। আর যেগুলো পিঠে আছে ওগুলো মেয়ে খায় না, সেই কারণে ভাবলাম ও যে এই দুটো পিঠে খায় তো সেইগুলো আজকে বানাই, আর এর পরের দিন আমার পছন্দ মতো তোমাদের দাদাভাইয়ের পছন্দ মতো পিঠেটা বানাবো, ঠিক আছে। মেয়ে দুধের কোনো জিনিস খায় না, তো সেই কারণে দুধের পিঠে ও খেতে চায় না, ও ও খেতে যেগুলো ভালোবাসে সেগুলো করব আজকে। আর এদিকের কাজটা একেবারে করে নিয়ে তারপরে আসলে কি প্রচণ্ড ঠান্ডা লাগছে, আজকের ঠান্ডাটা হচ্ছে একদম মারাত্মক ঠান্ডা। ভুলে যাই, জুতো পরার অভ্যাস নেই তো, যে ঘরে জুতো পরবো, জুতো পরার অভ্যাস নেই, জুতোর মতো পরে থাকে এখানে, আর আমি আমার মতো খালি পায়েই কাজ করি। জুতোটা পরে নিলাম, আর বাজে এখন দোকানে গেছিলাম, দোকানে গিয়েই আমার মেন দেরি হলো। দোকান থেকে যা যা আনা সেগুলো সব নিয়ে এসেছি, বাজে এখন কটা, 12টা বাজতে 5 মিনিট বাকি। এই স্নান করে কাজ করে সমস্ত করে আস্তে আস্তে 1টা বেজে যাবে। ভাত করতে হবে না, কালকের অনেক ভাত আছে, শুধু ডিমের তরকারিটা করলে আমাদের খাওয়া হয়ে যাবে, ঠিক আছে। চলো ওইদিকে আমরা এখন বেগুনটা ভেজে রুটিটা গরম গরম, রুটি তো ঠান্ডা, বেগুন ভাজাটা গরম গরম খেয়ে নিই, তারপরে বাকি কাজগুলো করছি। আর দোকান থেকে কি কি নিয়েছি সেগুলো সব তোমাদের পরে দেখাবো, ঠিক আছে। চলো আগে খেয়ে নিই, খুব খিদে পেয়ে গেছে। আমার হাত তো আরো ঠান্ডা, লাফালাফি আরম্ভ করে দেবে। দেখো দেখো এখানে দেখো পড়ে রয়েছে, দেখো আরো ঠান্ডা, বেঁকে গেছে। জানি না সাউন্ড আসবে নাকি, আমাদের এখানে মনে হয় পিকনিক হচ্ছে, বুঝেছো, কি আর করা যাবে, আমি তো ছাদের ওপরে। যাই হোক, দেখো এখানে মিষ্টুকে আমি নিয়েছি, মিষ্টুকে পরিষ্কার করতে, কি করব দেখো ঠান্ডায় ও কী যে করবে দিশা করতে পারছে না। আমি কোলে নিয়েছি, আমার কোল থেকে লাফিয়ে মেয়ের কোলে চলে গেছে, কারণ আমার হাত তো প্রচুর ঠান্ডা। রান্নাঘরে বেসিনে বাসনগুলো ধুলাম আর হাত হয়ে আছে প্রচণ্ড ঠান্ডা, কি আর করব, ওকে পরিষ্কার করে আসলাম। আর এই যে তোমাদের দাদাভাই কালকে রাত্রিবেলায় শাক নিয়ে এসেছিলো, রাতে জলে হাত দিয়ে শাক ধোবো, বাবা মাথা খারাপ। সকালবেলায় নিয়ে এসেছি শাকগুলো, এখন শাক ধোবো। আর এখানে মেয়ে আলু নিয়ে এসছে, আলুটাও ধোবো। 1 কেজি আলু নিয়ে এসছে, তার মধ্যে যেন 4টে আলু পুরো দিয়ে দিয়েছে পচা। ওই যে বলে না, বাচ্চা মানুষ দেখলে শুধু ঠকিয়ে দেয়, তো মেয়ে বলছে মা আমি দেখেই নি, চেনা জানা লোকের থেকে না এই কারণে আনতে নেই। তো আমি বলেছি এর পরের দিন যদি যাস তখন বলবি। এর আগে আমি মেয়েকে বাজারে পাঠাই দেখে তোমরা অনেকে আমাকে বলেছো এই বয়সেই মেয়েকে বাজার করতে পাঠাও। এই বয়স বলে না, দেখো আজকালকার যা দিনকাল, সব কিছু শিখে রাখা ভালো। আর সত্যি কথা, এতদিন আমার মেয়েকে আমি সেরকম কিছু করতে দিতাম না, কিন্তু এখন বাজার হাট দোকান বাজার সব কিছু মেয়েকে করতে দিই, চিকেন মাছ সব কিছু আনতে দিই। তাতে কি বলো তো, ও শিখবে এগুলো, সেই কারণেই ওকে আনতে দিই। এখন তো ও স্কুলে যেদিন না যায়, বাড়িতে থাকলেই বাজার করতে যেতে চায়, ও খুব পছন্দ করে বাজার করা, জানো তো, ঘুরে ঘুরে বাজার করবে, খুব ভালোবাসে ঘুরে ঘুরে বাজার করতে। সেদিনকেও মাঝে একদিনকেও নিয়ে এসেছিলো ফুলকপি, কড়াইশুঁটি, টমেটো, গাজর, শসা, অনেক কিছু নিয়ে এসেছিলো বাজার করে, সব 20 টাকা 20 টাকা করে কিনে কিনে। যাই হোক, দেখো ওদিকে কলপাট থেকে সব ধুয়ে জলটা ভরে চলে আসলাম, বাজে এখন 12:30 বাজতে যায়। হ্যাঁ, 2 দিনের মধ্যে ঘড়ি ঠিক করেছি, কিন্তু ঘড়ি তোমাদের দাদাভাইকে দিয়ে দেয়ালে আর লাগাতে পারছি না, কি যে করি বুঝতে পারি না। আসলে এই যে জায়গাটা এখন মেশিনটা রেখে না, জায়গাটা কিন্তু অনেকটা ছোট হয়ে গেছে, কিন্তু কি আর করা যাবে বলো, জায়গা তো নেই, কোথায় রাখবো। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো খাবার টেবিল কবে আনবে, দাঁড়াও একটু সবুর করো। তো তোমরা তো জানোই যে আমি ইউটিউব পেমেন্টটা পেয়ে তারপর
পরে নিয়ে আসবো। ইউটিউব পেমেন্টটা তো ঢুকবেই আমার ওই 22 তারিখ থেকে 26 তারিখের মধ্যে ঢোকে, তো তখন নিয়ে আসবো। কারণ আমি সত্যি কথা বলতে আমার সংসারে কি করি বলো তো, আমি যখনই ইউটিউব পেমেন্ট পাই, যেমন প্রত্যেক মাসে তো পাই না, সেটা তোমাদের বলেছি, কোনো মাসে আবার প্রত্যেক মাসে হয়ে যায়। আর যখন প্রত্যেক মাসে না পাই তখন আমি কি করি বলো তো, একেবারে 2 মাসের আন্তাজে দোকান বাজারটা তুলে নিই, মানে মুদি মশলাটা তুলে নিই। তারপরে যেটুকুনি টাকা থাকে সেটা দিয়ে এক একটা করে শখের জিনিস কিনি। যেমন মা লক্ষ্মীকে কিনেছিলাম, তারপরে টুকিটাকি সব কিছু কিনেছি। এইবারে খুব ইচ্ছা আছে যে একটা খাবার টেবিল আনবো, কিংবা অন্য একটা জিনিস আনার ইচ্ছে আছে, দেখা যাক কোনটা আনি। তো এখন কিন্তু হবে না। আমি জানি তোমরাও খুব আশায় বসে আছো, আমিও আশায় বসে আছি যে কবে 26 তারিখটা আসবে আর কবে আমি আনবো। হাইটে শর্ট হলে কতটা সমস্যা। ঘরদোর ঝেড়ে ঠেড়ে দেখলাম দরজাটা খুব নোংরা হয়েছে। এই দরজাটা মোটামুটি 1 সপ্তাহ বাদে বাদেই পরিষ্কার করতে হয়। সিলভার কালার তো, নোংরা হলে পুরো বোঝা যায়। যেই জায়গাগুলো আমি হাত পাইনি, মেয়ে আবার আমার থেকে অনেকটা লম্বা, ওর বাবার মতো, মেয়ে আমাকে এগুলো মুছে দিচ্ছে। আমি যতটুকু হাত পেয়েছি আমি মুছলাম, বাদবাকিটা মেয়ে মুছে দিয়েছে। গরম জল বসিয়ে আজকে স্নান করতে হবে। 1 গামলা গরম জল বসিয়েছি, মেয়ে চলে গেল স্নান করতে, আর আমার জন্য আজকে একটু জল বসিয়েছি, কারণ আজকে আমার যেন ভীষণ ঠান্ডা লাগছে। আর তার জন্য পিঠে করার মানে প্ল্যানটাও ক্যান্সেল হয়ে গেছে। সত্যি কথা বলতে মনে মনে দুপুর থেকে ভেবেছি জানো তো, পিঠে করব। তারপরে যে সন্ধে হয়েছে ভাবলাম কি থাক, সন্ধে দিই তারপরেই পিঠেটা করব। একটুখানি পিঠটা একটু টান করে নিই, ব্যাস। আর কে দেখে পিঠ টান করেছি আর আমার পিঠে উঠে গেছে মাথায়। তো যাই হোক, দেখো এখনও প্ল্যান ছিল যে পিঠে করব, তো মেয়েকে বলছিলাম তাড়াতাড়ি কাজ হয়ে গেল, তুইও একটু তাড়াতাড়ি পুজো টুজো করে নে, চল খেয়ে দিয়ে নিই তাড়াতাড়ি, তারপরে আমাকে একটু ভিডিওটা ধরে ধরে দিবি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু ওই যে যা ভাবনা তা তো আর হয় না। ঘরটা মুছে নিলাম, আর সিঁড়ির ঘরটা যেহেতু সকালবেলা ধুইয়েছি আর এখন ধোয়াই না, সকালবেলায় ধোয়ানোর পরে দুপুরবেলা ঘর মোছার পরে এইভাবে একটু মুছে দিই। হ্যাঁ, তবে সিঁড়ির দিকটা একটু জল দেবো আর রাস্তাটা এখন একটু ঝাড় দেবো। কারণ কি বলো তো, আজকে সকালবেলায় এই দিকটা ঝাড় দেওয়া হয়নি। আজকে আবার ড্রেন পরিষ্কার করতে এসেছিলো, তো সেইগুলো সব ধোয়াতে হবে, রাস্তার মধ্যে আছে। এই কারণেই স্নান করার আগেই এই কাজগুলো করতে নিব বলেই আর সকালবেলা এই দিকটায় জল দিইনি। ওপরের সিঁড়িটা মুছেই দিলাম, কারণ ওপরের সিঁড়িটা না আমাদের একদম ঠিকঠাক না, জল ঢাললেই জল জমে যায়, জলটাকে আবার কাচিয়ে কাচিয়ে নামাতে হয়। সেই কারণে আর জল দিলাম না, একটু মুছে দিলাম। এরপরে রাস্তা টাস্তাগুলো ঝাড় দিয়েই আমি চলে যাব স্নান করতে। পুরো জমে গেছি ঠান্ডায়। স্নান করে উঠেই চিরুনিটা নিয়েই সোজা চলে গেছিলাম ছাদে। 10 মিনিট মতো রোদ্দুরে দাঁড়িয়ে আসলাম, তারপরে মনে একটু শান্তি হলো। তবে আজকে গরম জলে স্নান করেছি। চুল আঁচড়াতে ইচ্ছেই করে না, জানো না, নিজের চুলটা দেখলে নিজেরই কষ্ট লাগে। কি করি, আগে আমার কত চুল ছিল, আমার চুলটা খুললেই আমার শাশুড়ি মা ভালো বলে জানো তো, যে তোমার চুল উঠতে উঠতে চুল কোথায় চলে গেছে, সামনের দিকে মনে হয় টাক পড়ে যাচ্ছে। সত্যি আমি যখন বিয়ে করে এসেছিলাম না, আমার কত চুল ছিল জানো না, কিন্তু আর এখন দেখো একদম ঘোড়ার লেজের মতো হয়ে গেছে চুল, কোনোভাবেই বেঁধে শান্তি পাই না। কিন্তু এখন তো একটু বাঁধতেই হবে, একটু চুলটা ছাড়া রাখবো, কারণ মাথায় একটু ভালো করে জল দিয়েছি, কারণ আজকে সকাল থেকেই মাথাটা খুব যন্ত্রণা করছে, কিন্তু তাও ওষুধ খাইনি, এখন আমি সহ্য করে থেকে যাই। তবে একটা জিনিস এক্সারসাইজ করার পরে আমি কি দেখেছি জানো, আমার মাথা যন্ত্রণাটা অনেকটা কমেছে জানো। আগে যেরকম আমার মাথা যন্ত্রণা হলেই আমাকে ওষুধ খেতেই হবে, এরকম একটা ব্যাপার ছিল, এখন সেটা নেই। একটু সহ্য করে থাকলে তারপরে একটু অমৃতাঞ্জন লাগালেই কমে যায়।
তো মাথাটা যন্ত্রণা করছিল বলে ভালো করে একটু মাথায় তেল দিয়েছি, আর এই যে চুল টুল আঁচড়ে একটু সিঁদুর পরলাম। যদিও বা সচরাচর আমি আবার পড়ি না, আমার এই স্নান করে চুল আঁচড়ানোটা খুব আলস্য লাগে, পড়ি না। তো যাই হোক, দেখো এবার যাব রান্নাঘরে, ওদিকে মেয়ে গেছে পুজো দিতে, আর আমি স্নানের আগে ডিম সেদ্ধ বসিয়ে দিয়ে গেছিলাম। ভাবলাম স্নানও হয়ে যাবে, সাথে সাথে ডিম সেদ্ধটাও হয়ে যাবে, এসে গরম গরম তরকারিটা রান্না করে ফেলবো। এদিকে কাটতে বসেছিলাম সবে ফুলকপি টপি, মেয়ে বলল মা ফুলকপি দেবে না, তুমি কড়াইশুঁটি দিয়ে আলু দিয়েই ডিমটা রান্না করো। চলো এরপর ডিমের সব কিছু গুছিয়ে নিই, তারপরে ডিমের ঝোলটাকে বসিয়ে দেবো। কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্নার যে এত স্বাদ হয়, সত্যি এটা আগে বুঝতামই না, জানো তো, এত ভালো লাগে কাঁচা লঙ্কা দিয়ে। টমেটো দিয়েছি আর বেশি করে একটু কড়াইশুঁটি দিয়েছি, দারুণ লাগে এইভাবে ডিমের ঝোল খেতে। তবে নতুন আলু তো একটু হতে টাইম লাগবে। ভালো করে মশলাটা কষিয়ে লঙ্কার গুঁড়ো একটুখানি সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, কারণ আজকে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা নেই, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, আর পরিমাণ মতো সব কিছু একটু গুঁড়ো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। রান্না করতে করতে যে কটা বাসন বেরিয়েছে ওগুলো হাতে হাতে ধুয়ে নেব, কারণ খাওয়া দাওয়ার পরেই তো আমার একটু কুড়েমি লেগে যায়। দেখো আজকে আমার কতটা ঠান্ডা লেগেছে, দেখেছো? আজকে কিন্তু স্নান করে এসেও আমি আর চাদর গায়ে দিইনি, সোজা মেয়ের জ্যাকেটটাই পরে নিয়েছি। সত্যি জ্যাকেটটা পরে বেশ আরাম, আর বেশ গরম ওই জ্যাকেটগুলো, জানো। এই যে জল দিলাম, এখন তরকারিটা একটু ঢাকা দিয়ে রাখবো, এরপরে একটুখানি আবার রোদে যাব ছাদে, একেবারে একটু রোদেও দাঁড়াবো, আর একেবারে কম্বলগুলোকেও নামিয়ে নিয়ে আসবো। এই দেখো আমার তরকারি হয়ে গেছে, ওদিকে মেয়ে বেড়ে ফেলেছে ভাত, কারণ মেয়ের পেয়ে গেছে প্রচণ্ড খিদে। বাজে এখন 2:30। গরম গরম ডিমের ঝোল খেতে গেলে ভাই একটু টাইম তো লাগবেই, কারণ নতুন আলু দিয়ে তরকারি করতে গেলে অনেকটা টাইম লাগে, গ্যাস কমিয়ে কমিয়ে আলু সেদ্ধ করতে হয়। গরম মশলা আগেই দিয়ে দিয়েছিলাম, নামানোর আগে দিলাম বেশ কিছুটা ধনেপাতা। তো চলো এরপরে আমরা খাওয়া দাওয়া করে নিই। ডিমের ঝোল আর ভাত আর পিঠে রয়ে গেল আমার মাথায়, কালকে পিঠে করব, কালকে তোমাদের সঙ্গে পিঠেটাও শেয়ার করব, ঠিক আছে? তো চলো আজকের ভিডিওটা এই অবধি দিয়ে শেষ করেছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন সকাল নতুন একটা ব্লগের সঙ্গে। আজকের মতো কিন্তু এখানেই শেষ করলাম, টাটা।